আর আজকে হাল্লা বলে সেই একটাই টপিক নিয়ে কথা বলবো, যে টপিক নিয়ে বিগত 2 মাস ধরে বাংলার রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত। SIR এই 3টি অক্ষর বিশ্বাস করুন বাংলার রাজনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। এককালে কিছু লোক বলেছিলেন বাংলায় নাকি বাংলাদেশি পাওয়া যায় না, কিংবা বাংলায় বাংলাদেশিরা থাকে না। লেডিস এন্ড জেন্টলম্যান, লাস্ট 48 আওয়ার্স যদি একবার আমরা হাকিমপুর সীমান্তর দিকে চোখ রাখি, তাহলে সেই কথাটা যে কত বড় মিথ্যে তার জলজ্জান্ত প্রমাণ সে হাকিমপুর সীমান্তে কাতারে কাতারে ওয়েটিং লিস্টে রাখিয়ে থাকা এক্সুডোসের কিংবা এক্সফিল্ট্রেশনের বাংলাদেশিদের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হলো এই বাংলাদেশিরা বছরের পর বছর এখানে থাকছিলেন, থাকুক, আমরা মানবিক দেশ, বসুদেবা কুটুম্বকম আমাদের দেশের বক্তব্য। কিন্তু সমস্যা হচ্ছে যখন কোনো অবৈধ নাগরিক তিনি বৈধ ভারতীয় নাগরিকের অধিকার পেয়ে যান, স্পেসিফিক্যালি ভারতের নির্বাচনী ক্ষেত্রে কিংবা ভোট প্রক্রিয়ায় যখন ভোট দেয়, ভোট দেব আমি আপনি, ভোট দেব আজকে আমাদের স্টুডিওর যারা গেস্ট আছে তারা, ভোট দেবেন আপনি যারা বৈধ ভারতীয় নাগরিক। বাংলাদেশি এসে ভারতে কেন ভোট দেবে? এই প্রশ্নের সঙ্গেই আজকের হাল্লা বল শুরু করব। আসুন প্রথমে আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, শাসক দলের মুখপাত্র সম্রাট দা। তন্ময় দা রয়েছেন, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। চন্দনবাবু রয়েছেন, চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র। কংগ্রেস হ্যাজ আ লট টু আনসার। স্পেসিফিকলি এই ইনফিল্ট্রেশনের জন্য কংগ্রেসের অনেক কিছু বলার আছে। 71 সালে বাংলাদেশ স্বাধীন করেছে কংগ্রেস, আবার এই ইনফিল্ট্রেশনের জন্য বিজেপি দায়ী করে কংগ্রেসকেই। আর আজ আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছেন, বিশেষ অতিথি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী। আজ প্রিয়াঙ্কা দেবীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আল্লাহ বলে, এবং সেই ভূমিকা হলো তিনি আইনের জায়গা থেকে বলবেন যারা অনুপ্রবেশ করে আসে তাদের সাজা ভারতীয় দণ্ডবিধি কিংবা ভারতীয় ন্যায়বিধিতে কি বলা আছে, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড জাল করলে কি কি সাজা হতে পারে, এর লিগাল ইমপ্লিকেশনস কতটা। ইলেকশন কমিশন তারা একটা প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু যদি বৈধ নাগরিকদের পাশাপাশি অবৈধ নাগরিকরা ভোট দিয়ে যায়, তারই বা আইনানুগ কোনো ব্যবস্থা নিয়ে যাওয়া যায় কিনা, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো। কিন্তু তার আগে একজনের বক্তব্য শোনাবো। ভদ্রমহিলার নাম রোকেয়া বিবি। অন্যান্য সময় এই বক্তব্য শুনলে বিশ্বাস করুন প্রাণ কাঁদে, প্রাণ কেঁদে উঠবে। পয়সা নেই, টাকা নেই, অর্থনৈতিক কারণে ওপার থেকে এপারে চলে এসছেন দুমুঠো ভাতের জন্য। কিন্তু সেই দুমুঠো ভাতের সঙ্গে যখন লক্ষ্মীর ভাণ্ডার এবং ভোট দেওয়ার অধিকার যোগ হয়ে যায় না, তখন সংবিধানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আসে। লেডিস এন্ড জেন্টলম্যান, আনকাট রোকেয়া বিবি, বাংলাদেশ অনুপ্রবেশকারী। দেখুন। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল খুঁড়তাম, কেসুয়ার কাজ। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। টাকার বিনিময়ে না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যা। তাকে প্রশ্ন করি, বলুন তো, কেন্দ্রে যারা আছে তাদের যে ঢুকলো কিভাবে, না রাজ্যে যারা আছে তাদের ভোটার কার্ড আধার কার্ডগুলো পেলো কিভাবে? কাকে প্রশ্ন করি? দুজনকেই আনুন, বিজেপি এবং তৃণমূলের মুখপাত্র দুজনকেই আনুন, আজকে দুজনেই উত্তর দেবে। আজ সকাল থেকে অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, আনুন স্ক্রিনে আনুন, অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে কুণাল ঘোষ, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। কুণাল ঘোষ বলছে অমিত শাহকে জিজ্ঞেস করো কিভাবে ঢুকলো, অমিত শাহ বলছে কিভাবে এটা হলো। তা তন্ময়দা আপনি বলুন, এবং সম্রাটদা আপনিও বলুন, আপনাদের রেসপেক্টিভ গভর্নমেন্টস কি করছিল? হ্যাঁ, লেটস স্টার্ট, whoever wants to go first. দেখুন, এটাতে হচ্ছে, এটা আশা করেছিলাম আমরা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি করবেন। কারণ এই জন্যে যে 2005 সালে তিনি তখন কংগ্রেসে ছিলেন না, এবং বাম কংগ্রেস সেটিং আছে এটা তিনি বলেছিলেন, এবং তিনি বারে বারে ভোটে হারছিলেন এবং বামেরা জিতছিল। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রায় 1 কোটি মতন অনুপ্রবেশকারী আমাদের এখানে ঢুকে ভোটার হয়ে রয়েছে।
এবং তারপরে তিনি সেই কাগজ ছুঁড়ে মেরেছিলেন, সেটা তো আপনারা জানেন সব কিছু। তো এবার তারপরে তো পশ্চিমবাংলার মানুষ আশা করেছিল তিনি 2011 ক্ষমতায় এসছেন, তাকে ক্ষমতায় আনা হয়েছে, এইবার বোধহয় আমরা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ দেখতে পাবো। পরিবর্তে তিনি কি করলেন, তিনি দেখলেন এই তো ভালো হয়েছে, বামেদের সময় ঢুকেছে, আমি এগুলোকে ভোট ব্যাংক বানিয়ে নিই, এবার যদি এদেরকে যদি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দিই, এরা আমাকে ভোট। স্টেপল আনসার, গট দ্য জিস্ট। কিন্তু জিনিসটা হলো, ধরুন আপনার বাড়িতে, আপনার কেন, আপনার কিংবা আমার বাড়িতে, আমারই ধরি, বেটার ফর দি এক্সাম্পল, আমার বাড়িতে একটা অবৈধ র্যাকেট চলছে। আমার বাড়ির দারোয়ানটার তার সবচেয়ে আগের দোষ নয়, সে কি করছিল, সে পাওয়া দেবে না? দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে বিএসএফ কি করছিল? শুনুন, আমি আপনাকে একটা কথা প্রথমে বলে দিই, আপনি কি জানেন এখনো পর্যন্ত 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই? তার মধ্যে 181 কিলোমিটার পয়সা কেন্দ্র পাঠিয়ে দিয়েছে, কিন্তু জমি পাইনি। আপনি কি জানেন ভারত, আপনি কি জানেন মণিপুরের ভারত মায়ানমার বর্ডার এর থেকে বিস্তীর্ণ এলাকা পোরাস? বর্ডার এলাকার মানুষ নন, আমি বর্ডার এলাকার মানুষ, আমার জন্ম বসিরহাটে। সুতরাং আপনি যদি আজকে আমি আপনাকে যদি যেতে চান, কালকে আমি আপনাকে খুঁজাডাঙ্গা বর্ডারে নিয়ে যাবো। আপনি আমাকে বলুন তো, আপনি আমাকে বলুন না, কুমিরমারি দ্বীপের কাছাকাছি যে বর্ডারটা আছে, সেখানে আপনি কিভাবে কাটা দেন? আমি সেটাই বলার চেষ্টা করছি। দেখুন, আপনিই বলে দিয়েছেন, আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমাদের এখানে পুরো ফেন্সিং হলেও 100% অনুপ্রবেশ বন্ধ হবে না। তাহলে আপনি বলবেন ফেন্সিং এর লাভ কি আছে? ফেন্সিং এর লাভ হচ্ছে এইটা যে যদি আজকে 100 জন ঢোকে, তখন সেটা কমে 5 জন বা 10 জন। আমি একবার এই 5 জন 10 জনকে বের করতে গেলে রাজ্য সরকারের করতে হবে, আধার কার্ড করে দিয়ে হবে না, ভোটার আইডি করে দিয়ে হবে না। বোঝা গেল। তার মানে অর্থাৎ বাংলায় যে অনুপ্রবেশ হচ্ছে, সেই অনুপ্রবেশ বন্ধ করার জন্য ফেন্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সঙ্গে ভোটার আইডি কার্ড, ফেক ডকুমেন্ট সমস্ত কিছুর তুলে দেওয়া দরকার। খুব খুব ভালো। আসামে ত্রিপুরাতেও এক তো তন্ময়দা, আমি আপনাকে এটাই তো বলার চেষ্টা করছি যে কেন্দ্র রাজ্য সমন্বয় হয়। রাজ্য সরকার যদি বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করে আর একের পর এক বিএসএফ এর বিরুদ্ধে হাইয়েস্ট ইনফিলট্রেশন তন্ময়দা, আপনি একটু টোন ডাউন করলে আমরা একটা নর্মাল ভাবে কনভারসেশন করতে পারি। তন্ময়দা, হাইয়েস্ট ইনফিলট্রেশন রেট আসাম অ্যান্ড বেঙ্গল অ্যান্ড ত্রিপুরা, শুধু বাংলা নয়। এখন আমি নভেম্বর 2025 এর ডেটা বলছি, বিএসএফ এর ডেটা। আমি আপনাকে বলছি যে আসাম ত্রিপুরায় এখন এমন ভাবে করা হয়েছে, আপনি দেখুন যে ডেটা দেখুন, যে সেই কংগ্রেস আমলে যেটা হয়েছিল সেইটা হয় না। আমি আপনাকে কারণ কেউ ঢুকতে চাইবে কেন? আমি আপনাকে ভিডিও এভিডেন্স দিয়ে দেবো স্যার, আমি আপনাকে ভিডিও এভিডেন্স দিয়ে দেবো এই মুহূর্তে, যদি আপনি বলেন। কাঁটাতার নেই মেঘালয় সীমান্তের একাধিক পোস্টে, আই হ্যাভ বিন দেয়ার। আপনি বললেন না আপনি বর্ডার এলাকার মানুষ, আই এম অ্যান অ্যাক্রেডিটেড ডিফেন্স জার্নালিস্ট। আমি আপনাকে সেই জায়গা থেকে বলছি, পোরাস বর্ডারের সমস্যাটা শুধু বাংলাদেশ নয়। এবার আমি একবার সম্রাটদার কাছে আসবো। সম্রাটদা, পোরাস বর্ডারের সমস্যাটা যে এটার মেন কারণ নয়, সেটা আমি আপনি সবাই ভালোভাবে জানি। কিন্তু যখন আজাদের মতো লোকজন এই বিরাটি থেকে কিংবা এই অঞ্চল থেকে গ্রেফতার হয়, উত্তর 24 পরগনা অঞ্চল থেকে গ্রেফতার হয়, বসিরহাট বারাসাতে যখন চোরাকারবারিদের স্বর্গরাজ্য হয়ে ওঠে, তখন আপনার স্টেট গভর্নমেন্টের, বাংলার স্টেট গভর্নমেন্টের কিছু তো দায় বর্তায়। নিশ্চয়ই দায় বর্তায়, এবং সব ক্ষেত্রেই আপনি দেখবেন যে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সতর্ক ছিল এবং তারা তাদের দায়িত্ব পালন করেছে। প্রশ্ন এখানে, যেখানে অনেকক্ষণ তন্ময়দা বললেন যে ত্রিপুরার কথা বললেন এবং তুমিও ত্রিপুরার কথা বললেন, ত্রিপুরায় কিন্তু 857 কিলোমিটারের মধ্যে 831 কিলোমিটার ফেন্সিং দেওয়া একেবারে। আমি সেই ক্ষেত্রে বলছি, আমি বেশি দূরে যাব না তন্ময়দা, আমি অক্টোবর মাসের ঘটনার কথা বলি। শেষ 15 দিনে চিহ্নিত করে যাদেরকে ধরা হয়েছে তার সংখ্যাটা 22 জন। 1, 2 হচ্ছে যাদেরকে চিহ্নিত করে ধরা হয়েছে তারা যে অভিযোগটা করেছে সেটা মারাত্মক তন্ময়দা। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে কথাগুলো বললেন তার দায় তাকে নিতে হবে, শুধু এই কারণে তারা বলেছেন যে বিএসএফকে 2000 টাকা দিয়ে আমরা ঢুকেছি, তো তার দায় নিতে হবে তো। এবং সবথেকে বড় কথা, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে অনেকগুলো কথা বললেন, তার মধ্যে আমি একটা জিনিস আজকে দেখাতে বাধ্য হচ্ছি। সুভাষ মণ্ডল, আপনাদের তন্ময়দা, আপনাদের পঞ্চায়েত মেম্বার,
আমি শুধু একটা পঞ্চায়েত মেম্বার ক্যামেরাটা একটু যদি- একটা সতর্কীকরণ দিয়ে রাখি, যা দেখাচ্ছেন সম্রাটদা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নিজেদের একটা প্রচারনামা। ক্যালকাটা নিউজ এর দায়ভার নেয় না। না না ঠিক একদম ঠিক, নিচ্ছেও। একদম দায়িত্ব নিয়ে আর দেখাচ্ছি। এটাকে আমি দায়িত্ব নিয়ে এটাকে দেখুন দেখানোর আগে তোমাকে অথেন্টিক আচ্ছা, বেশ, আপনি না হলে প্রমাণ করুন। মানুষকে ফেক নিউজ বলা যাবে না। একদম স্বীকার করে ফেক নেব। নিউজ প্রমাণিত করতে মাথা নিচু fake করে news করতে গেলে তৃণমূল মাথা হচ্ছে নিচু করে স্বীকার করে expert। নেব, মাথা নিচু করে তৃণমূল স্বীকার- expert। আচ্ছা, একটু এই শুনি যে না। এই যে আমাকে বলতে দিন, বাংলাদেশের ভোটার লিস্টের নাম এখনো এখানে দেখুন ব্যালট পেপার, তিনি ভোট চেয়েছেন, তার সঙ্গে দেখুন ইন্ডিয়ান ভোটার লিস্টে নাম। ছেড়ে দিন, ভুলে যান। স্বপন মজুমদার আপনাদের বনগা দক্ষিণের বিধায়ক, অসীম সরকার হরিণঘাটার বিধায়ক, নিশীথ প্রামাণিক, ছেড়ে দিন বাংলা। বিপ্লব দেব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন ভারতবর্ষ ধর্মশালা নয়, যারা এই দেশে জন্মেছে তাদেরই শুধু ভোট দেওয়ার অধিকার থাকবে। সেই প্রসঙ্গে আসছি না। আমি এই কারণে একদম এক লাইনে শেষ CA কাদের জন্য? আচ্ছা বলছি তন্ময়দা প্লিজ ডিস্টার্ব করবেন না, আমি আপনার সময় বলো সিএ কাদের জন্য বলো। সেই কথা তথ্যটাকে যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যটাকে যদি আমি সঠিক বলে ধরে নিই, বলেননি তিনি। তাহলে প্রাক্তন সিএ তিনি এনেছেন, কি বলা হচ্ছে? আমি বলবো ইলমাস মেঘটাকে থামিয়ে দাও, এটাকে প্রোপাগান্ডা চলছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ সিএ তিনি এনেছেন। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, কি বলছেন? আমি বলছি সিএতে আসছি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি থেকে এখন লন্ডনে কার্তিক ঠাকুর ফেলতে যাওয়া শান্তনু ঠাকুরেরও সমস্ত হিন্দু হচ্ছে ভারতীয়, ঠিক আছে জানো না? সিএ তাই বলছে, আইন তাই বলছে। আপনি যখন আমি আপনাকে প্রশ্ন করছি, এত তো সিএ এর কথা বলছেন, হ্যাঁ। তন্ময়দা অফিসিয়ালি বলুন এখনো পর্যন্ত সিএ তে কতজন আবেদন করেছে আর কতজনকে নাগরিকত্ব দিয়েছে? জাস্ট এক মিনিট সম্রাট, আমি একটু তন্ময়দা, আমি ভারতীয় তো, আমি ভারতীয় তো অবশ্যই ভারতীয়। কেন Thank you, তুমি হবে না? thank you. ভারতীয় Just take মুসলিমরা back- ভারতীয়, তাহলে please take ভারতীয় back হিন্দুরা একটু আগে যে ভারতীয়, statement-টা আর করলেন। শরণার্থী হিন্দুরা ভারতীয়। একটু আগে যে স্টেটমেন্টটা করলেন ওটা ফেরত নিন, ফেরত নিয়ে বলুন যারা শরণার্থী তাদেরকেও নাগরিকত্ব হ্যাঁ, সেটাই দেওয়া বলছি হবে। তো। সেটা বলুন, সেটাই বলছি। মানে আরো স্টেটমেন্ট করে দেবেন। তো ম্যাম, বলছে CA মিসেস প্রিয়াঙ্কা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী, বিশিষ্ট আইনজীবী। আমি একটু আইনি পরিভাষাটা জানতে চাই। এই যে সম্রাট দ্বারা, শাসক দলের সম্রাট দ্বারা পরপর একাধিক বিজেপির নেতা মন্ত্রীদের নাম নিলেন, নাম দিয়ে বললেন যে এরা কেউ ভারতীয় নাগরিক নন, কিংবা যে এন্টায়ার প্রসেস চলছে, এখানে যদি কারো ভোটার কার্ড কিংবা কারো আধার কার্ড বেআইনি পাওয়া যায় তাহলে আইন কি বলছে, তাদের কতদিনের সাজা হতে পারে? এবং কোনো জনপ্রতিনিধি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে, গড ফরবিড, যদি প্রমাণিত হয় সেই ভারতের নাগরিকই নয় কিন্তু তিনি জনপ্রতিনিধি, তাহলে আইন কি বলছে, তার বিরুদ্ধেও কি কি সাজা, কি কি আইনি পদক্ষেপ নেবে? আমি 10 সেকেন্ড ধরে বললাম, একটু প্রিয়াঙ্কা দি বলে দিই। একটা ইনফরমেশন দিয়ে দিই। তুমি যেটা বলেছো, তুমিই বলেছো আজাদ মল্লিকের কথা। আজাদ মল্লিকের কাছে 4টে বার্থ সার্টিফিকেট পাওয়া গেছে, একাধিক পাসপোর্ট, একাধিক আধার কার্ড, কারণ 4টে বার্থ সার্টিফিকেট। আমার একটাই প্রশ্ন, যদি আপনি আজাদ মল্লিক নিয়ে রবি যে ধরা পড়েছিল, এবার আইনটা বলেছিল উনি। প্রিয়াঙ্কা দি, প্রথমেই আমি বলি, আইনের চোখে সব মানুষ সমান। এখানে কোনো জনপ্রতিনিধি বা কোনো আমি আপনি যেই আছি সবাই সমান। এবং এই ঘটনার যদি সত্যি সত্যি ঘটে থাকে, কারণ 2002-এর লিস্টের সঙ্গে তো এটা একটা মেলানো হচ্ছে, এবার হয়তো দেখা গেল 2002-এ কোনো প্রজেনিই নেই, তার মানে কিছুই নেই তার, যেটা আপনারা যে নিয়ে তরজাটা চলছে, সেখানে যে পেনাল প্রভিশনগুলোর মধ্যে যদি আমরা আসি, আমাদের আইপিসি বা বিএনএস তো বাদই দিন, এছাড়া ফরেনার্স অ্যাক্ট আছে, আমাদের পাসপোর্ট অ্যাক্ট আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে, এবং আমাদের আধার অ্যাক্ট আছে, সমস্ত অ্যাক্ট আছে। এবং তার মধ্যে যদি আমরা পেনাল মানে আমাদের আইপিসি বা বিএনএসকে দেখি, সেখানে হচ্ছে 7 বছর পর্যন্ত তার সাজা এবং তার ফাইন, 7 years imprisonment and fine both। সেখানে হচ্ছে ফোর্জারি ডকুমেন্ট, কোনো ডকুমেন্টকে জেনুইন করে দেখানো, কোনো চিটিং করা। এবং আমরা যদি পাসপোর্ট অ্যাক্টে যাই, হয়তো দেখা যাচ্ছে কেউ কোনো মিসরিপ্রেজেন্টেশন করেছে, কোনো পাসপোর্ট জাল করেছে, আমরা যদি সেকশন 12টা দেখি তাহলে তার 2 বছর অবধি পানিশমেন্ট প্লাস ফাইন। এবং এটা যদি আবার কোনোভাবে ইনভেস্টিগেশন হয় সেটা হার্শও হতে পারে। তারপরে যদি আমরা আধার অ্যাক্টে যাই, সেইখানেও সেম তাই, 3 বছর অবধি আপনাকে পানিশমেন্ট নিতেই হবে। ফরেনার্স অ্যাক্ট মানে যে বাংলাদেশিদের নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে, যদি আমরা ফরেনার্স অ্যাক্টে সেকশন 14-এ যাই, 5 বছর অবধি তো তার সাজা আছেই।
এরকম হয়তো দেখা যাচ্ছে যে তার কোনো ভিসা নেই বা সেও কোনো Illegal immigrant। এক্স্যাক্টলি কোনো তার পাসপোর্ট নেই বা হত্যা করেছে তার উনি যেটা বললেন বাংলাদেশেও নাম আছে তার এখানেও নাম আছে। এই যে বিষয়গুলো আছে এগুলো খুব মারাত্মক। এটা ফরজারি তো, ফোরজারি, এগুলো শুধু ফোরজারি না, তার সাথে ফোরজারির সাথে সাথে তার এই অ্যাক্টগুলোও যদি যুক্ত হবে। সহজ ভাষায় বলি, বাংলায় বলি, যেটা আমাদের বাবা দাদারা বলতেন, হ্যাঁ। কাকারা বলতেন, 420 420 এক্স্যাক্টলি 420। বাট এটা ফোরজারিটা 420 থেকেও ভয়ানক, আরো ভয়ানক। 420টা চিটিং আর এটা হচ্ছে ফোরজারি, মানে একটা গভর্নমেন্ট ডকুমেন্ট, এগুলো সব গভর্নমেন্ট ডকুমেন্ট, এটাকে আপনি ফোর্জ করছেন এবং এটার ইমপ্রিজনমেন্ট মারাত্মক। আপনি তো বিগত 10 মিনিটের চর্চাটা শুনলেন, আপনার কি মনে হয় না যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা এই মুহূর্তে সেন্টারে রয়েছে, যারা স্টেটে রয়েছে, তারা এই ব্যাপারটা ঠিক ধরতে পারছে না যে এটা কত বড় বিপদ ফর ন্যাশনাল সিকিউরিটি, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এটা কত বড় বিপদ? দেখুন, আমি একটা কথা বলি, আমি আগের দিনও বলেছি, আমি একদম নিরপেক্ষভাবে কথা বলতে চাই এবং সেটাই বলেছি, সেটা হচ্ছে আইন সবার জন্য সমান এবং যদি এইরকম ঘটনা ঘটে এটা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করবে, কারণ এই যারা এই ধরনের কার্যগুলো করেছে তাদের পুরো ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। কিন্তু ইলেকশন কমিশন কিন্তু সবসময় চাইছে, যেটা আমরা পড়েছি, কিভাবে তাদেরকে নামটা এসআইআরে ঢোকানো যায়, তাদের কিন্তু আপ্রাণ চেষ্টা, তারা কিন্তু চাইছে না, কারণ এই যে দেখুন প্রত্যেক দিন ফর্ম চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিন রেগুলেশনস আসছে, নানান রকম, মানে কি কিভাবে তাদেরকে কোনো প্রয়োজনই হলো, কোনো ম্যাপিং হলো, কোনো কিভাবে তাদেরকে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও কিছু হচ্ছে না, কিছু করতেই পারছে না তারাও তো একটা কিন্তু রুলস রেগুলেশনসের মধ্যে চলে, তখন তাদের ব্ল্যাকলিস্ট করা হবে, তাদের ইমপ্রিজনমেন্ট তো হবেই, ফাইন হবে, তারা ব্ল্যাকলিস্টেড হবে, কোনো চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আর আসা যাবে না। হ্যাঁ, এখানে অর্থাৎ দেখুন যেটা চলছে, এই নথি যদি কেউ জাল করে, দ্যাট ইজ কগনিজেবল অফেন্স। এক্স্যাক্টলি। অর্থাৎ ভারত সরকার, ভারতের আইন বলছে তার কারাদণ্ড হবে। আমি এখানে একবার চন্দনদাকে নিয়ে আসবো। চন্দনদা এতক্ষণ ধরে শুনলেন, গত 10 বছরে, আনফর্চুনেটলি, রিয়েলি সরি, আমার কথা নয়, একাধিক ব্যক্তিত্বের কথা, গত 10 বছর ধরে যাই হয় জওহরলাল নেহরুর দোষী, যাই হয় দোষ জওহরলাল নেহরু, আর কার নয়। তন্ময়, ইউ এগ্রি রাইট? যাই হয় প্রধানমন্ত্রী, এক্স প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, তার দায়। এবার এই যে এত বাংলাদেশি আসছে, এর দায়ও কি জওহরলাল নেহরুর কোনো ভ্রান্ত নীতি কিংবা কোনো ভ্রান্ত ট্রিটি সেই সময় সই করেছিলেন যার কারণে? দেখো, প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর ছায়ারা দীর্ঘ হলো, আমার ভীষণ মনে পড়ে যায় হাউ দ্য শ্যাডো লুমস লার্জ, মানে এটা কিন্তু একটা অবয়ব, তুমি দেখবে ইটস আ রিফ্লেক্ট অফ হিস্ট্রি, তুমি যে প্রসঙ্গটা তুললে, এবং সেটা আরও বেশি দ্য রিফ্লেকশন অফ প্রেজেন্ট পলিটিক্স, যাকে এনক্যাশ করে বাঁচা যায় এবং যার আড়ালে লুকানো যায়, যার কর্তৃত্বকে অস্বীকার করে একটা লুফলসকে সামনে এনে একটা ভিলেনাইজ করা যায়, কিন্তু প্রসঙ্গটা তা নয়। আমি আবারও বলি, ছায়ারা দীর্ঘ হলো, সেই ছায়া কিন্তু গ্র্যাব করতে আসছে। তোমাকে আমি প্রথমত যে কথাটা বলি সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা যেটা বললেন, অ্যাবসলিউটলি রাইট। ইন এনি কেস ইসিআই চেষ্টা করছেন, কিন্তু আমার যেটা বিশেষভাবে অভিমত সেটা হচ্ছে ইসিআই এর চেষ্টার মধ্যে সবথেকে যেটা অভাব বা প্রকট, সেটা হচ্ছে প্ল্যানিং, সেটা হচ্ছে পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার অভাবে কিভাবে হোঁচট খেতে বিভিন্ন জায়গাতে হচ্ছে এবং মিস ইন্টারপ্রিটেশন করতে হচ্ছে। কোথাও এনআরসিকে সামনে রেখে এসআইআর এর রিফ্লেকশন, যেটা মানুষ সবসময় তার অপোজ করছে, কারণ এনআরসি অ্যাপ্লাইড ইন আসাম এবং তার পরিণতি মানুষ দেখেছে। সুতরাং ভয়াবহতা সাইকোলজি অ্যান্ড ফিয়ার সাইকোসিসকে ইলমাস তুমি ডিফাইন করতে পারবে না, বিকজ তার কোনো ছায়া নেই, সেটা তোমার মনে, এবং সেই ঘটনার জন্য যারা ভুক্তভোগী তারা ডেফিনেটলি ভুগছেন। কিন্তু পাশাপাশি তোমাকে আমি এটাও বলি, ইনফিল্ট্রেটার্সদের জন্য তো একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে এবং আমার দেশ সাফার করে, আমার দেশ সাফার করেছে। আমার দল কখনো বলেনি এসআইআর এর বিরোধী, তার কারণ তুমি জানো 8+5 অর্থাৎ এসআইআর অ্যান্ড রিভিশন, এটা কিন্তু আমার দলের ক্ষেত্রে মূলত হয়েছে। দেখো ইলমাস, আমি এখানে শেষ করি, আমি শেষ না না আমি ধরে একটা বিরাট বাগান বাড়ি, আপনার সেই বিরাট বাগান বাড়িতে একজন কুক আছে, একজন বাজার সরকার আছে এবং একজন দারোয়ান আছে। আপনার সেই বাগান বাড়িতে যদি হুট করে একসঙ্গে 10-15 জন মানুষ ঢুকে পড়ে, আপনি কুক কিংবা বাজার সরকারকে ধরবেন না দারোয়ানকে ধরবেন? ইলমাস, একটা প্রধান প্রশ্ন হচ্ছে এখানে, তোমাকে বারবার বলছি যে এটার মধ্যে কিন্তু একটা গতানুগতিতা আছে। ইনফ্যাক্ট দ্যার ইজ এ লিঙ্ক বিটুইন মাই ওয়ার্ডস, এবং তার মাঝখানে এসে তুমি যে প্রশ্নটা করলে সেটা আমি জানি, একই প্রশ্ন তো তুমি সম্রাটকে করেছো, তন্ময়দাকে করেছো। আমি বলতে চাইছি যে এই গার্ড, তুমি সেই গার্ড যদি পালিয়ে যায়, কাকে ধরবে? এজেন্সিকে, যেখান থেকে তুমি গার্ড নিয়ে এসছো।
সুতরাং তোমাকে যদি ইনফিলট্রেট করতে কেউ সাহায্য করে থাকে এবং সেই ইনফিলট্রেশনের সাহায্যে যদি কেউ অনুপ্রবেশ ঘটিয়ে থাকে, তার পরবর্তী সময় তুমি যদি বলো যে না না আমি হাত তুলে দিচ্ছি, একেবারে। আমার গার্ড কাজ করেনি, তাহলে তুমি এজেন্সিকে ধরো। একেবারে agency কে একেবারে আমি আমি দিল্লিতে বসে আমি আছে এখানেই তো স্বরাষ্ট্র আসছি। মন্ত্রী। আপনার বাড়িতে যদি হঠাৎ করে চোর ঢুকে পড়ে, তাহলে আপনি আপনার ওয়াচম্যানকে প্রথম প্রশ্ন করবেন না বাড়ির বাজার সরকারকে প্রশ্ন করবেন? আর ওয়াচম্যান যদি তারপরে বলে চোর ঢুকছে চোর ঢুকছে চোর ঢুকছে, তাহলে আপনি কি বলবেন? আমি ওয়াচম্যানের কথা বলছি, অন্য কারো কথা বলছি না। নো পানস ইন্টেন্ডেড। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে এসআইআর প্রক্রিয়ার ফায়দা নিয়ে অনেক কথা বলেছেন এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে যে চিঠি ইলেকশন কমিশনকে দিয়েছিলেন এসআইআরকে হল্ট করানোর জন্য কিংবা ইলেকশন কমিশনের আনপ্রিপেয়ার্ডনেসকে সামনে রেখে তার বিরোধিতাতেও কিছু বক্তব্য রেখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমার কোট করার কিছু নেই, নিজেরাই শুনে নিন আপনারা। प्रभावित करे। मित्रों, एसआईआर देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता एसआईआर की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ, जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি কি বলছেন শুনুন, তারপর তরজায় যাব। জয়প্রকাশ বাবু। অমিত শাহ নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কয়েকটা কথা বলেছেন এবং তাতে নিজের যে গুরু দায়িত্ব হোম মিনিস্টার হিসেবে সেখানেই নিজেই নিজেকে কটাক্ষ করেছেন যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। আরে অনুপ্রবেশ হলে তো অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো মশাই আপনার দপ্তরের। বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করে, ঘুমোয় নাকি অর্থের বিনিময়ে অনুপ্রবেশ করতে দেয়, যে অর্থ পার্টি এবং আপনার দপ্তরের মধ্যে ভাগাভাগি হয়, আর পরবর্তী ক্ষেত্রে চিৎকার করেন যে অনুপ্রবেশকারীদের আমরা দেখলুঙ্গা, আমরা তাড়াবো। বাংলা বিরোধী কাজ করলে বাংলা তার জবাব দিতে জানে। 2021-এও আপনি অনেক কথা বলেছিলেন ঘুষবাইট বলে, সেখানে জবাব পেয়ে গিয়েছিলেন। আবার 2026-এ অমিত শাহের জবাব পেয়ে যাবেন। দয়া করে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কথা বলবেন না। আমার একটা শব্দর একটু আইনি পরিভাষা জানার দরকার আছে। আমি প্রিয়াঙ্কাদির কাছেই যাব। প্রিয়াঙ্কা ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা দেবী, অনুপ্রবেশ শব্দটির আইনি সংজ্ঞা কি? হু ইজ অ্যান ইমিগ্রেন্ট? অনুপ্রবেশ কিংবা ইনফিল্ট্রেশনের আইনি পরিভাষা কি বলছে? দেখুন, এই অনুপ্রবেশকারী নিয়ে অনেক কথা আছে। আমি যদি মতুয়াদের ধরি হিসাব মতো, তাহলে দেখা যাচ্ছে যে মতুয়াদের দিয়ে হঠাৎ করে একটা সিএ ফর্ম ফিল আপ করানো চলছে এবং মানে এমন ওদেরকে একটা প্রিটেন্ড করানো হচ্ছে যেন ওটা করলেই ওরা একেবারে স্টেবল হয়ে যাবে। অনুপ্রবেশকারী তো অবশ্যই, আমার তো তাই মনে হয়। বাংলাদেশে তাদেরকেও বার করতে চাইছেন, তাই তো? কিন্তু ভুল হচ্ছে বলা, ব্যাখ্যা ভুল হচ্ছে, আমাকে বলতে দাও। আমি না 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 একটু উনি বলুন, কিন্তু তারপর আপনি ব্যাপারটা বলুন। হচ্ছে এই যে ওদের যে 6B ফর্মটা ফিল আপ করানো হচ্ছে, এই যে বিষয়টা হচ্ছে, ওই ফর্মটা ফিল আপের একটা গল্প আছে। যখন ফর্মটা ফিল আপ করছে তখন কিন্তু কোনো ডকুমেন্টেশন দিচ্ছে না, পরে দিচ্ছে। যে ডকুমেন্টগুলো আসছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে কতটা সত্যতা আছে সেটা একটা প্রথম প্রশ্ন। এবং পরবর্তীকালে সিএ এর সঙ্গে এসআইআর এর কোনো রিলেশনই নেই। এবার সিএ দিয়ে পরে এসআইআর সেটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এই সিএ এর মধ্যে ঢুকিয়ে ওরা যে এসআইআর এ ঢুকে গেল এবং ওরা ভারতের নাগরিক হয়ে গেল, ভোটের নাম উঠে গেল, এটা তো নয়। সুতরাং এই অনুপ্রবেশকারী যে ব্যাপারটা, এইটাকে একটা অন্য রকমভাবে এক এক রকম লোক এক একভাবে ব্যাখ্যা করছে। এই যে ধরুন, আমি সহজভাবে বলছি, ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করেছে, মতুয়াদের দিয়ে সিএ ফর্ম ফিল আপ করছে। এই বলে এসআইআর তোমাদের কিচ্ছু করতে পারবে না, সিএ দিয়ে দিচ্ছি, তোমাদের আমরা নাগরিকত্ব দিয়ে দিচ্ছি। কারণ আমরা জানি মতুয়া ভোট ব্যাংক রয়েছে, এমনকি সেই সম্প্রদায়ের একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও রয়েছেন যিনি দিল্লিতে বসেন। এবার যদি আমি ধরে নিই যে সেই ভদ্রলোক যিনি এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি প্রথম সিএ ফর্ম ফিল আপ করেছিলেন, তাই তো তন্ময়দা?
শান্তনু ঠাকুর প্রথম তো ফর্ম ফিল আপ করেছিলেন, একদম। সিএএ ফর্ম ফিল আপ করেছিলেন। আমি জানি না। আচ্ছা, আমরা জানি, কারণ জনসমক্ষেই সেই ফর্মটা দেখিয়েছিলেন। তাহলে আমি ধরে নিচ্ছি সিএএ ফর্ম কে ফিল আপ করবে? নিশ্চয়ই কোনো বৈধ নাগরিক ফিল আপ করবে না, একদমই নয়। অবৈধ নাগরিক ফিল আপ করবে। সিএ ব্যাপারটা কি? সিএ ব্যাপারটা হচ্ছে 31 ডিসেম্বর 2014-এর আগে যারা এসেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে, যারা মানে মুসলিম কান্ট্রিগুলো থেকে যারা এসেছে তাদেরকে অ্যাটলিস্ট 14 ইয়ার্স থাকতে হবে। সেটা পরে সিএ 2014-এ অ্যামেন্ড হলো, 2024-এ অ্যামেন্ড হয়ে সেটা 6 বছর হলো। তাহলে যখন কোনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজে সিএএ ফর্ম একেবারে ফার্স্ট রাউন্ডে ফিল আপ করেন, তার মানে আইনি পরিভাষায় কি দাঁড়ায়? আইনি পরিভাষায় কি দাঁড়ায় দেখুন, এখন এটাকে যদি আমি আইনি পরিভাষায় বলতে যাই এটা পলিটিক্যাল গ্রাউন্ডে চলে যাবে, কিন্তু যদি সিএ দিয়ে, যদি সিএ এর সঙ্গে এসআইআর কে কেউ মিলিয়ে দেয়, এসআইআর এর বাংলা কথা হচ্ছে ভোটে নাম তোলা, বাংলা কথা, আর সিএটা পুরোটাই একটা নাগরিকত্ব। তার মানে তো এখানে প্রমাণ হয়ে গেল যে ওরা নাগরিক নয়। আমাদের দেশের ল কি বলছে? ভোট কে দিতে পারে? যারা লিগ্যাল নাগরিক তারা দিতে পারে। ভোটে কারা দাঁড়াতে পারে? যাদের সবকিছু ঠিকঠাক কাগজপত্র। বাকি প্রশ্নগুলো আমি আর করবো না। চন্দনদা, সম্রাটদা আপনারা রয়েছেন, তন্ময়দাও রয়েছেন, আপনারাই করুন। লিগ্যাল নিটিগ্রিটিস প্রিয়াঙ্কাদি খুব সুন্দরভাবে করে দিলেন। চন্দনদা, ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস? আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, প্রিয়াঙ্কাকে সর্বৈবভাবে সমর্থন করে এই কথাটা বলি, এর মধ্যে না একটা অদ্ভুত ম্যালাফাইডিয়াস ফ্যালাসি আছে, মানে একটা দুরভিসন্ধিমূলক একটা ভ্রান্ত ধারণা তৈরি করবার প্রচেষ্টা। আমি তোমাকে পরিষ্কার বলি, অনুপ্রবেশ টু বি ডিফাইন্ড অ্যাজ ইনফিল্ট্রেটার, যার বৈধতা নেই, অবৈধ প্রবেশটাই অবৈধ। এবার প্রবেশটা অবৈধর পরে যে দেশে প্রবেশ করছেন তাদের আইন অনুসারে তারা কি ব্যবস্থা নেবেন, দ্যাট ইজ সেকেন্ডারি। এবার তার মধ্যে সিএ থাকতে পারে, তার মধ্যে প্রভিশন 71 থাকতে পারে, 14 থাকতে পারে 2000, অথবা তারপরে এক্সটেন্ড অফ 6 ইয়ার্স হতে পারে। এক্স্যাক্টলি, হতে পারে। সিএ তো বহু 51 সালের আইন। এক্স্যাক্টলি। এবার আমার প্রশ্নটা অন্য জায়গাতে, আমার প্রশ্নটা হচ্ছে পলিটিক্যাল গিমিক করতে গিয়ে একজন মন্ত্রী যদি নিজের ফাঁদে নিজে ট্র্যাপড হন তাহলে কিছু বলার নেই। তার কারণ এটা প্রিয়াঙ্কা হয়তো বলতে পারছেন না, যেটা পলিটিক্যাল হয়ে যাবে, কিন্তু আমি পলিটিক্যাল মানুষ হয়তো বলতে পারি শান্তনু ঠাকুর হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট হি ইজ নট দি সিটিজেন অফ ইন্ডিয়া, বাট he has become an MP. Ultimately he is inducted in the national cabinet. ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পুরোটাই বলছি দুরভিসন্ধিমূলক, এবং এই বিভ্রান্তিটাই বিজেপির রীতি। আমার সম্রাটদার কাছে একটা প্রশ্ন, আমি আসবো আপনার কাছে। ভোট কে দেবে? ভারতের নাগরিক প্রিয়াঙ্কা ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী, খুব স্পষ্টভাবে বলে দিলেন। ভোটে কারা দাঁড়াবে? ভারতীয় নাগরিক। সেটাও প্রিয়াঙ্কা দেবী খুব স্পষ্টভাবে বললেন, এটাই ভারতের আইন বলে, ভারতের সংবিধান বলে। আমরা আইনের একটি শাসনের মধ্যে বাস করি, বানানা রিপাবলিক তো নই। দ্য গ্রেট ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া আইন ফলো করে, এবং সেখানে যদি সিএএ ফর্ম কোনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ফিল আপ করেন, তখন সেটা কোথাও নিজে নিজেই তার ডিক্লেয়ার করা। সিএএ ফর্ম তারাই ফিল আপ করে যারা নাগরিক নন, ডিক্লেয়ার করা তিনি নাগরিক নন। প্রিয়াঙ্কা দি খুব সুন্দরভাবে, প্রিয়াঙ্কা ভট্টাচার্য কিন্তু আইনের পরিভাষাটা বলি। আমি এবার চন্দনদা যা বলার চন্দনদা বলেছেন, আমি একবার সম্রাটদার কাছে যাব। সম্রাটদা, আবার আমরা তো আইন কানুনওয়ালা একটা দেশে থাকি, এমন তো নয় শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সম্পর্কেছে। আপনাদের জন্য এই কথাটা বারবার বলা হয় অবশ্য। বানানা রিপাবলিকও আমরা নই, আমরা দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি। সেখানে একজন ল মেকার অন্য দেশের নাগরিক, অবৈধ নাগরিক, এই প্রশ্ন তো উঠছে। হ্যাঁ, আমি একটু আগের প্রসঙ্গে যাই। প্রিয়াঙ্কা বললেন ইসিআইয়ের ভূমিকা সম্পর্কে, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আমি একদম পুরনো প্রসঙ্গে যাচ্ছি না, কীভাবে নির্বাচিত হলেন, পক্ষপাত প্রশ্ন, এগুলো ছেড়ে দিলাম। তার মেয়ে জামাই 3 জন ডিএম ভুলে যাক। আচ্ছা, আমি শুধু পরিষ্কারভাবে বলছি, খুব দুর্ভাগ্য আমাদের। ইসিআইয়ের ভূমিকা নিয়ে প্রিয়াঙ্কা বলছিলেন, আমি শুধু বলছি খুব দুর্ভাগ্য আমাদের যে দেশের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব যাদের, তারা আমাদেরকে মিথ্যে কথা বলছে। জ্ঞানেশ কুমার এবং তার বাহিনী দেশবাসীকে মিথ্যে কথা বলছে। আমি প্রমাণ দিচ্ছি। জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলছেন যে 2002-03 ফর্মুলাকে ফলো করে এসআইআর হচ্ছে, তাহলে আপত্তি কি? না, পরিমার্জনে আপত্তি নেই, মৃত ব্যক্তির নাম বাদ যাওয়াতে আপত্তি নেই, যারা শিফটাইট হয়েছে তাদের নাম বাদ যাওয়াতে আপত্তি নেই। কোথায় প্রশ্নটা আসছে জানেন? 2002-03 জায়গায় যদি আপনি দেখেন, প্রথম কথা হচ্ছে সেখানে কোনো ইনিমারেশন ফর্ম ফিল আপ করতে হয়নি ভোটারদের, এখানে হচ্ছে। তাহলে 2002-03 বেস মডেল ফলো করা হচ্ছে না। 2, ওখানে ইনিমারেটররা
ভোটারদের বাড়ি বাড়ি যেতেন, ভোটার জীবিত আছে কিনা, বয়স মিলছে কিনা, ঠিকানা মিলছে কিনা, এটা চেক করা শুধু তাদের কাজ ছিল। কিন্তু এখানে সেটা হচ্ছে না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা 2002-03 এসএসআর বা আইআর যাই বলি না কেন, সেটা বেস করা হয়েছিল কারেন্ট ভোটার লিস্টের ওপর, আর এখানে 2002-এর ভোটার লিস্টের ওপর বেস করা হচ্ছে। আমার প্রশ্ন এখানে, যদি 2002-এর সাথে 2025-এ আমার নাম মিলে গিয়ে থাকে এবং ম্যাপিংয়ে আমার নাম এসে থাকে, তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করতে হবে? এর ব্যাখ্যা কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছেন এবং ঘুরপথে আমি ফিরবো তোমার কাছে। আমি একবার তন্ময়দার কাছে যাবো। তন্ময়দার, যে প্রসঙ্গে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সিএ ফর্মটা ফিল আপ করে নেওয়া মানেই তো হচ্ছে নিজেকে ডিক্লেয়ার করা অবৈধ নাগরিক হিসেবে। তাহলে এই মুহূর্তে মানে এলাই কোহেনের নাম শুনেছেন? ইলাই কোহেন ওয়াজ আমি বলে দিই একটু, আপনি শুধু বলবেন। আমি শুনে নিয়েছি। এটা দেখুন, শান্তনু ঠাকুর যে কথাটা আপনি বলছেন, যে শান্তনু ঠাকুরের দাদু তিনি পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন, এবার তিনি জন্ম এখানে, কিন্তু তিনি বলেছেন যে এই যে তৃণমূল বলে যাচ্ছে যে সিএএতে অ্যাপ্লাই করলেই তোমার নাগরিকত্ব চলে যাবে, আমি প্রমাণ করছি অ্যাপ্লাই করে যে আমার নাগরিকত্ব করে চলে যায় দেখছি আমি। মানে একই সঙ্গে এটাও বলেছেন। তো এখন আরেকটা দাঁড়ান, এক মিনিট মাঝখানে বলবে না, মাঝখানে বলবে না, তোমার সময় বলবে, এটাও বলে দিন আমার সময় মাঝখানে কথা বলে কিন্তু এবার আমি বলে দিচ্ছি, এই যে সম্রাট এখন অনেক প্রশ্ন তুললো, কেন ওই সাল, কেন সেই সাল, কেন ওই গোল, আরে এইগুলো তো সব সুপ্রিম কোর্টে বলেছেন আপনারা। সুপ্রিম কোর্ট তারপরেও তো এসআইআর এর মান্যতা দিয়েছে এবং সুপ্রিম কোর্ট তো মেনে নিয়েছে হ্যাঁ 2002 সালই হবে। তাহলে এখন আবার কেন ওই একই প্যান প্যানি করে গিয়ে যাচ্ছেন? তারপর আরেকটা কথা বলে দিচ্ছি না, আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। দেখুন ইলমাজ, আপনি একটা কথা কখনো শুনবেন না। আপনি আপনাদের ক্যামেরা, বহু মিডিয়ার ক্যামেরা হাকিমপুর বর্ডারে গিয়ে দেখাচ্ছে এবং সেখানকার মানুষের কাছে শোনাচ্ছে আমরা কিভাবে ঢুকেছি, আমরা কিভাবে ভোট দিয়েছি, শোনালাম তো আমরা, হচ্ছে দেখেছেন তো। কিন্তু আপনি তবু শুনবেন না। আমি ধরে নিলাম বিএসএফ অপদার্থ, আপনি শুনবেন না যে তৃণমূল বলছে এতজন অপদার্থকে 15 থেকে 50 মিনিটের দায়িত্ব দিল কেন? অপদার্থ আপনি মেনেছেন বলেই তো বলছি। আমি ধরে নিলাম বলছি, আপনি মেনে নিলেন বিএসএফ অপদার্থ। আমার প্রশ্ন হচ্ছে একটা অপদার্থ 15 কিলোমিটার আমি তর্কের খাতিরে মেনে নিলাম বলছি। We the people of India having solemnly resolved to constitute India into a sovereign, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. এটাই ভারতের ভিত্তি। কর্মদা, সম্রাটদা, সম্বন্ধা, এটাই কর্মদা প্লিজ, এটাই ভারতের ভিত্তি। লাস্ট 40 সেকেন্ড ধরে প্লিজ, তাতেই চলছে, দিস ইজ দ্য প্রিঅ্যাম্বল, তাতেই চলছে, প্লিজ শো সাম রেসপেক্ট ফর দ্য প্রিঅ্যাম্বল। আমার একটা প্রশ্ন, আমরা সংবিধান মেনেই সমস্ত কাজ করছি। এখনো পর্যন্ত সংবিধানের গার্জিয়ান কে জানো কি? সুপ্রিম কোর্ট। সংবিধান যদি কোনো কিছু বলার কিছু থাকে সুপ্রিম কোর্ট চলে যেতে বলো তাকে, সুপ্রিম কোর্ট খোলা আছে। আমি জাস্ট একবার প্রিয়াঙ্কাদের কাছে আসবো। সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি, আমাকে বলতে দিলে না, যে এই যে এত কথা শুনছো আজকে তো এইটা প্রমাণিত যে আমাদের এখানে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। তৃণমূলকে বলতে বলো, তৃণমূলকে বলতে বলো আমরা চাই এটাকে বলতে, এরা কখনো বলবে না, এরা কখনো বলবে না। এটাই হচ্ছে মুশকিল। কেন বাংলাদেশ এটাকে ভোট ব্যাংক বানিয়েছে? এই জন্য বলবে না, এই জন্য বলবে না। কোর্ট বলেনি, কোর্ট বলেনি যে ইন্টারসিটিজেন, কোর্ট বলেনি। দেখাও আমাকে কোন কোর্ট বলেছে, দেখাও আমাকে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি তো বুঝছো, তুমি আইনটা যে পড়ো না তো। আমি একটু পড়ো না, কোর্ট বলেছে, কনস্টিটিউশন, ভারত চলে এই কনস্টিটিউশনের ওপরে। এই মুহূর্তে যে ক্রাইসিসে আমরা দাঁড়িয়ে রয়েছি,
একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মানুষের মনে আস্থা জাগাবার জন্য সিএএ ফর্ম ফিল আপ করছে। আইন বলছে সিএএ ফর্ম সেই ফিল আপ করতে পারে যে ভারতের নাগরিক নয়। একদম। দ্বিতীয়, এসআইআর এর নামে বাংলাদেশিদের খুঁজে পাচ্ছি তারা ভোটও দিচ্ছে। অবৈধ ডকুমেন্টের ছড়াছড়ি, বিএলওদের ওপর চাপ আসছে, বিএলওরা মারা যাচ্ছে। একদম। ইজ দ্য কনস্টিটিউশন বিং আপহেল্ড? খুব সহজ প্রশ্ন। ভারতের সংবিধানে ওই যে 4টে কথা লেখা আছে না, ইকুয়ালিটি, জাস্টিস, সেকুলারিজম, সভারেনিটি, আপহেল্ড হচ্ছে তো? আমি একটা কথা বলি, এই যে এত তরজা চলছে, এই যে যেখানে ধরুন আমি ডিসপিউটেড কেসের কথা বলছি, সেখানে কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে যে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এখানে এই যে লিটিগেশন কেসগুলো হবে, ইনভেস্টিগেশন কাদের নেই কাদের আছে, তো তার সেই সময়টা অবধি তো আমাদের অপেক্ষা করতে হবে। তার আগেই যদি আমরা সিএটিএ ফিল আপ করে বসে থাকি, আমার যখন একটা রুলস রেগুলেশনস আছে, উনি যেটা বললেন একদম সঠিক কথা, যে আমাদের সবার উপরে হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে তো এগ্রি হয়েছে যে এসআইআরটা হবে এবং সেই অনুযায়ী এটা চলছে। হয়তো প্রয়োজনের খাতিরে কিছু কিছু চেঞ্জেস আসছে, কিন্তু এটা যতক্ষণ অবধি এগ্রিড, আমাদের তো সেই জায়গাটা অবধি ওয়েট করতে হবে। 2002-তে ধরুন যাদের নাম নেই, তাদের নামটা কিভাবে আসবে, তার জন্য ইয়ারোরা ফর্ম দেবে, 3বার তাদেরকে ডাকা হবে, হিয়ারিং হবে, কাগজপত্র দেখা হবে। যাদের কাছে কিছু নেই তারা তারপরে তার হাই অ্যাপিল অথরিটির কাছে যেতে পারে, আন্ডার সেকশন 22-24 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, সবগুলো তো রয়েছে। তাহলে এত চিৎকার করে তো কোনো লাভ নেই। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এখানে যে এত তোড়জার দরকার নেই। এসআইআর হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, হোক না প্রক্রিয়াটা, তারপর দেখা যাবে। এত তোড়জা কিসের? এত মানুষকে মানুষের বিরুদ্ধে দাগিয়ে দেওয়া কিসের? এত কমিউনিটিকে কমিউনিটির বিরুদ্ধে দাগিয়ে দেওয়া কিসের? আর এর আড়ালে নতুন করে ফর্ম ফিল আপ করাবে বা কিসের? একটা ছোট্ট বিরতির পর ফিরছি, চন্দনদার কথা শুনবো। কারণ চন্দনদারা কেউ মানুক আর না মানুক, 71 সালে এই যে বাংলাদেশিদের কথা বলা হচ্ছে, 71 সালে চন্দনদাদের গভর্নমেন্ট এবং চন্দনদাদের গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ প্রাইম মিনিস্টার এই দেশটাকে সৃষ্টি করেছিল। 2014 অবধি কোনো সমস্যা হয়নি। 2015-তে ছিটমহল অত্যন্ত রয়েছে। অনেক বাংলাদেশি এখানে এমনিই ঢুকেছে, যারা হলদিবাড়ি ক্যাম্প লাগোয়া সমস্ত জায়গায় রয়েছে। তাদেরই বা কী হবে? এই প্রশ্ন তো দিতে হবে। ভারত সরকার যাদের 15ই আগস্ট, মাফ করবেন 15ই জুন 2015 সালে ঘোষণা করেছিল গ্যাজেটে যে আপনারা ভারতীয় নাগরিক, যাদের কাছে ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, 2002 রোল নেই, তারা আজকে হঠাৎ করেই নাগরিক নয়, ছিটমহলের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে একটি কড়া চিঠি দিয়েছিলেন। সেখানে জলপাইগুড়ির সেই বিএলওর মৃত্যু থেকে শুরু করে ইলেকশন কমিশন কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএলওদের ভয় দেখানোর অভিযোগে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা আজকে যাওয়ালার অমিত শাহ বলেছেন। আমি একবার প্রিয়াঙ্কাদির কাছে আসবো। প্রিয়াঙ্কাদি, আপনার কি মনে হয় সত্যি বিএলওদের উপর একটা অমানবিক চাপ পড়ছে, নাকি সবটাই এই মুহূর্তে একটা আনপ্ল্যান্ড প্রসেসের সমস্যা? আপনার কথায় আমি 100% সহমত। এই কারণে গত পরশু আমি তখন কোর্টে ছিলাম, আমার কাছে একজন বিএলও, আমি নাম বলতে চাই না, টলিগঞ্জ চত্বরে রীতিমতো কান্নাকাটি করে ফোন করেছে যে ওনার হাই অথরিটি ওনাকে বলছে আপনার এগেনস্টে একটা নোটিশ আছে যে আপনি আপনার ডিউটি ঠিকমতো করেননি। তো আমি বললাম ওনাকে যে কি নোটিশ আছে, আপনাকে কি মেল করেছে বা আপনাকে কি আপনার অফিস অ্যাড্রেসে কিছু পাঠিয়েছে? বলছে না, মুখে বলছে এবং আমাকে জোর করে লেখাতে চাইছে যে আমি এটা করিনি। আমি বলছি যে আপনি কোনো নোটিশ না দেখে আপনি যদি লিখে দেন, তার মানে আপনি ওটা অ্যাডমিট করে নিলেন যে আপনি ওটা করেছেন, আদৌ হয়তো আপনি করেননি। এবং ভদ্রলোকের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে, তিনি বাঙুর হসপিটালে ভর্তি। তো আমার কথা হচ্ছে যে এত যে তর্কাতর্কি চলছে, বিএলওরা যে কাজ করছে তারাও তো মানুষ, তাদের প্রোটেকশনটা কোথায় আছে? তাদের প্রোটেকশনটা কে নেবে? এই যে বিএলওরা যে মারা যাচ্ছে, এগুলো কেন হচ্ছে? এ ওর নামে দোষ দিচ্ছে, ও তার নামে দোষ দিচ্ছে। অ্যাকচুয়ালি যারা কাজটা করছে বিএলওরা করছে। আমি এখানেই একবার ছোট্ট করে, শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পাল্টা নির্বাচন কমিশনকে কিছু চিঠি দিয়েছে এবং শুধু চিঠি না, চিঠি দেওয়ার পর তিনি কিছু বক্তব্যও রেখেছেন। শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়ার পর কি বলছেন শুনুন। 3 জন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম, তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন। আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসেছি। এই 3 ডিএমের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? আমরা কনফিডেন্সিয়াল, তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলির ডিএম। আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি
যে এখানে আমাদের মানে ডিও পদমর্যাদার নয়, অনেক সিনিয়র হয়ে গেছেন। বলুন সম্রাটবাবু, অত বিস্ফোরক অভিযোগ। হ্যাঁ, তার সবার আগে অভিযোগের শুরুতে আসি। বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আমরা তুলে দিয়েছি, আমি এর অর্থ খুঁজে পেলাম না। বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ একটা রাজনৈতিক দলের বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের কাছে কি করে তুলে দিতে পারেন? বিএলও যদি অভিযোগ থাকে ডাইরেক্ট ইলেকশন কমিশনকে বলবে। একদম তাই। উনি মানে প্রথম কথা হচ্ছে শুরুটাই যদি ভিত্তিহীন হয় সেই প্রসঙ্গে আর একটু এগোনোই ভালো বলে আমার মনে হয়। যে প্রসঙ্গের আলোচনা হচ্ছে এবং প্রিয়াঙ্কা মানে এটা কিন্তু আমি একবার চন্দনদার কাছে আসবো। চন্দনদা, যদি বিজেপির নেতা কিংবা সে অর্থে রাজ্যের বিরোধী দলনেতা সে কনফিডেন্সিয়াল অভিযোগ পায় বিএলওদের কাছ থেকে, মানে বিএলওরা ইলেকশন কমিশনেও যেতে চাইছে না, বিজেপির কাছে যাচ্ছে, তো তোমাদের সেই পুরনো অভিযোগের তো শিলমোহর দিচ্ছে। এটা শিলমোহর দেবে বা দেবে না এর উপর ডিপেন্ড করে না সত্য। ইউ ক্যানট, খুব স্বাভাবিক, 100% ট্রু। কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তোমাকে তো হোয়াট ইজ সিক্রেসি, মানে তুমি এত সিক্রেট ব্যাপার না, ইনফ্যাক্ট এটা একটা গোপনীয় ব্যাপার। কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফ এসআইআর কীভাবে গাইডেড হবে, কীভাবে ডিরেক্টেড হবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে একজন কনফিডেন্সিয়াল একটা অথরিটি তার কিছু ইনফরমেশন বিরোধী দলনেতা সাংবাদিকদের বলছে। মানে ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বলতে চাইছি সাংবাদিকদের বলছেন। এখন প্রশ্নটা হচ্ছে তাতে বিএলওদের যে সমস্যা বাস্তব, আমরা বারবার বলেছি, আমরা নিজেরা মিট করেছি এই রাজ্য ইসিআইয়ের সাথে, এবং সেখানে আমাদের একটা উত্তপ্ত বাক্যালাপ হয়েছে। 16টা পয়েন্ট দিয়েছিলাম, তোমরা এটা বিভিন্ন সময় এই কমেন্ট্রি করেছো। আমরা সেখানে দাঁড়িয়ে সরাসরি বলেছি কী কী প্রজেকশনসের আপনাদের অভাব আছে, এবং সেটা করেছিলাম 4 তারিখ নভেম্বর। আই এন্ড ইট 4 তারিখ নভেম্বর, যেদিনকে শুরু হলো। ইনফ্যাক্ট আজকে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, ক্ল্যারিফাইড হয়ে যাচ্ছে যে এই অথরিটি ইজ নট কিপিং দেয়ার লেগেসি। যেটা করা উচিত ছিল সেটা করতে পারেননি। আমি এখানে একবার প্রিয়াঙ্কাদির কাছে আসবো। প্রিয়াঙ্কাদি, যদি কোনো অর্গানাইজেশনের ভেতর, আমি জানি না এরকম হয় কিনা, একজন বিএলও সে গিয়ে অভিযোগ করছে বিরোধী দলনেতার কাছে, ইলেকশন কমিশনের কাছে নয়, ইজ ইট লিগাল? না দেখুন এটা খুবই অবাকজনক, মানে যেটা আমি শুনলাম। কিন্তু আমার কাছে পার্সোনালি যে ফোনটা এসেছিল যে বিএলওর, আমি তার হায়ার অথরিটিকে ফোন করেছিলাম, কিন্তু উনি আমাকে এন্টারটেন করেননি। উনি বলছে আপনাদের মধ্যে আপনি কেন ঢুকছেন। উনি কিন্তু আমাকে ফার্স্ট কোয়েশ্চেন এটা করেছিল, কিন্তু আমি কেন ঢুকছি উনি আমাকে বিব্রত হয়ে ফোন করেছে। অ্যাজ এ লয়ার আমি তো পলিটিক্যাল লোক নই, এবং আমাকে জানতে হবে যে উনি কি বলছে যে আপনার এগেইনস্টে কমপ্লেন আছে, হোয়াট ইজ দ্য কমপ্লেন। একেবারে আমি এখানে একবার তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, বুঝলেন তো লিগাল ইমপ্লিকেশনস গুলো সব কেমন, সমস্ত টপিকেই লিগাল ইমপ্লিকেশনস এর থেকে আপনারা প্রায় 10 হাত দূরে সরে যাচ্ছে। শুনে নিন মানে আইন আমিও লটা একটু বুঝি, শুনে নিন। আমি অ্যাডভোকেট নেই, আমি লয়ার, ঠিক আছে? শুনে নিন। এবার হচ্ছে যদি আমি ডাক্তারও, সেটা ঠিক হচ্ছে। এবার যদি কেউ গিয়ে একজন লয়ারকে মৌখিকভাবে বলে, তাহলে লয়ার হচ্ছে ইলেকশন কমিশন বা কোনো অথরিটিকে ফোন করতে পারে না। লয়ারের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না। লয়ার তার ক্লায়েন্টের কাছে দায়বদ্ধ, তার ক্লায়েন্টের জন্য সে লিখতে পারে, কোর্টে যেতে পারে, কোনো তাকে ফোন করতে পারে না। আইনজীবী পারে না, একবার কথা বলতে, তোমার সাথে কথা বলছি, আমিও আপনার সাথে কথা বলছি না, আমিও আপনার সাথে কথা বলছি না, আমি বলছি সময় কথা বলছি না। খুব ছোট করে প্রিয়াঙ্কাদি, খুব ছোট করে আপনি বললেন আপনি যেটা বললেন সেটা 100 বার, কিন্তু আমি যে কোর্টে যাব তার জন্য আমাকে প্রপার আমার সময় নেই, সময় সত্যি আমার শেষ। যা দেখলাম তা হলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উত্তর খুঁজি, এবং তন্ময়দা থ্যাংক ইউ সো মাচ। তন্ময়দা একটু জল খেয়ে নিন। যে যদি কোনো ফেক ভোটার বা মৃত ভোটারের নাম উঠে যায় তাহলে বিএলএ উইল বি রেসপন্সিবল, আমরা নই। মানে কি হলো? তৃণমূলের বিএলএরা জোর করে সেগুলো করাচ্ছে। আজকে তারা বলেছে শুধু রাজনৈতিক তরজাই, রাজনৈতিক তরজার মাঝখানে একটা জিনিস মনে রাখবেন, মজহব नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम, वतन है हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा। এটা মাথায় রেখে আজকে ঘুমোতে যান। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।